This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখবো হাওড়ার পিলখানার দিকে। হাওড়ার পিলখানায় প্রমোটার খুনে উদ্ধার হয়েছে এবারে আগ্নেয়াস্ত্র। বউবাজারের বাসিন্দা ধৃত মোহাম্মদ ওয়াকিলের বাড়ির জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র। শফিক রয়েছেন আমাদের, সুব্রত রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। সুব্রত, বিস্তারিত জানান। ঘটনার পর এই যে হারুন খান এবং রোহিত হোসেন তারা গা ঢাকা দিয়েছিল যে বউবাজারের এলাকায় মোহাম্মদ ওয়াকিলের বাড়ি। সেই মোহাম্মদ ওয়াকিলের বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ কিন্তু জলের ট্যাঙ্ক থেকে দুটি আগ্নেয়াস্ত্র এবং 2 রাউন্ড গুলি উদ্ধার করে। যেটা জানা যাচ্ছে, এই ঘটনার পর যে 3 জনকে পুলিশ হেফাজতে নিয়েছিল, গ্রেপ্তার করে তাদেরকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছিল, তাদের মধ্যে মোহাম্মদ বিলাল, মোহাম্মদ ওয়াকিল এবং দিলদার হোসেন, এই 3 জনকেই পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছিল। তাদের থেকেই এই কথা জানা যায় যে ঘটনার পর হারুন এবং রোহিত তারা কিন্তু এই আগ্নেয়াস্ত্র এবং যে বুলেট, সেই বুলেটগুলিকে মোহাম্মদ ওয়াকিলের বাড়ির জলের ট্যাঙ্কে সেগুলোকে রেখে দিয়েছিলেন এবং তারপর তারা সেখান থেকে অন্যত্র পালিয়ে যায়। কিন্তু এই ঘটনার পর 72 ঘন্টা কেটে গেছে, এখনো মূল অভিযুক্ত মোহাম্মদ বিলাল, মূল অভিযুক্ত হারুন খান এবং রোহিত তারা কিন্তু এখনো পলাতক। তবে সূত্র মারফত জানা যাচ্ছে যে তারা ভিন রাজ্যে গা ঢাকা দিয়েছে। পুলিশ কিন্তু তাদের বিশেষ দল করে তারাও কিন্তু খোঁজার চেষ্টা করছে। তবে 72 ঘন্টা অতিক্রান্ত, এখনো তাদের কোনো খোঁজ নেই। তা নিয়ে কিন্তু পুলিশি তদন্তের প্রশ্ন উঠছে। হ্যাঁ, ধন্যবাদ তোমাকে। হাওড়ার পিলখানায় প্রমোটার খুনে সিআইডিকে তদন্তভার দিল রাজ্য। সিআইডি তদন্তের দাবি জানায় নিহতের পরিবার। বুধবার পিলখানায় প্রমোটারকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। এখনো পর্যন্ত অধরা মূল অভিযুক্ত হারুন খান। ভোটের মুখে সাফাই কর্মীদের নিয়ে সংকটে কলকাতা পুরসভা। সাফাই কর্মীদের মধ্যে বায়োমেট্রিক বিভ্রাট। হাজিরা ঠিকমতো রেকর্ড না হওয়ায় 2 মাসের বেতন পাননি অনেকে। বেতন না পেয়ে ক্ষোভ বাড়ছে শহর জুড়ে সাফাই কাজে গড়িমসি। কোথাও আবর্জনা পড়ে থাকছে দিনভর, কোথাও বা 2 দিন অন্তর এসে সাফাই করছেন কর্মীরা। বর্তমানে কঠিন বজ্র ব্যবস্থাপনা বিভাগের অধীনে স্থায়ী সাফাই কর্মী রয়েছে 5550 জন। চুক্তিভিত্তিক রয়েছেন 7090 জন। সাফাই কর্মীদের হাজিরা বিভ্রাটে দুর্ভোগের মুখে শহরবাসী। একদিন সমস্যা হয়েছিল, যে কোনো জিনিসই কিছু টিচিং প্রবলেম থাকে আমরা দিচ্ছি, এতে তেমন কিছু সমস্যা থাকবে না। কারণ আমরা বায়োমেট্রিক যাতে অ্যাটেন্ডেন্স ঠিক থাকে, সময় মতন কাজ হয়, তার জন্য সারা কলকাতায় প্রায় সমস্ত দপ্তরই চালু হবে। কিছু কিছু সমস্যা আছে, যে কোনো জিনিসই নতুন জিনিস করতে গেলে কিছু সমস্যা হয়। কিছু জায়গায় গণ্ডগোলও আমার কাছে এরকম খবর এসে আমরা সমস্তটাই দেখতে বলেছি। শ্রমিকদের কোনো অসুবিধা হবে না। যদি দেখা যায় যে টেকনিক্যাল কারণে কেউ বেতনের গণ্ডগোল হয়েছে, নিশ্চয়ই সেটা ডিপার্টমেন্টকেও আমি নির্দেশ দিচ্ছি দেখার জন্য। ডিপার্টমেন্টও এক্সপ্লোর করছে। এই যে বেশিরভাগ ক্ষেত্রে কর্পোরেশনের পার্মানেন্ট স্টাফ ছাড়া বাকি সমস্ত রিক্রুটমেন্ট হচ্ছে পলিটিক্যাল। 100 দিনের কর্মী পলিটিক্যাল, কন্ট্রাকচুয়াল সার্ভিস পলিটিক্যাল, যত রকম সুপারভাইজার অমুক তমুক যা আছে সব পলিটিক্যাল সার্ভিস। এবারে মুশকিল হচ্ছে বায়োমেট্রিক দিলে তিনি ধরা পড়ছেন তার আসা এবং যাওয়াটা। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে তারা তো আগেই আসতেন না, সেটা এখন সামনে এসে যাচ্ছে। আগে তারা এসে 3 দিন বাদে সই করে মাইনে নিয়ে। এই নিয়ম সবসময় কোনো নিয়ম চালু করার আগে সেই নিয়মটা নিয়ে একটু যাদেরকে নিয়ে নিয়ম প্রযোজ্য করা হবে তাদেরকে সাথে আলোচনা করা উচিত ছিল। তারপরে থাকার পরে যদি সেটাকে তারা যদি তাদের মানে সম্মতি দিতেন তাহলে হতো, হয়ে যেত। সেখানে তারা এই সম্বন্ধে কিছু তাদের কোনো মানে নলেজেই নেই যে কী করতে হবে, কেন এটা হলো, কি বৃত্তান্ত। এটাকে তাদের একটা অভ্যাসের ভেতর আনতে হবে, তাদেরকে বোঝাতে হবে, তাদেরকে জানাতে হবে যে এটা করতে হবে, কারণ এটা এই কারণে করা হচ্ছে। এটা তাকে কি কারণে করা হচ্ছে সেটা তাকে বোঝাতে হবে। বায়োমেট্রিক মেশিন বসানো হয়েছে বিভিন্ন ওয়ার্ডে, আর সেখানে সাফাই কর্মীরা এসে হাজিরা দেন। কিন্তু দেখা যাচ্ছে সেখানে যখন তারা কাজ শুরু করছেন তখন হাজিরা দিচ্ছেন, কিন্তু কাজ শেষ হওয়ার আগেই তারা বেরিয়ে যাচ্ছেন। বায়োমেট্রিকে আর কোনো আঙুল ছাপ দিচ্ছেন না। স্বাভাবিকভাবেই তারা যে এজেন্সির অন্তর্গত, সেখানে এই রিপোর্ট জমা পড়তেই সেই সব সাফাই কর্মীদের বেতনও আটকে গিয়েছে। অজস্র সাফাই কর্মী যারা
সিঙ্গেল পাঞ্চ অর্থাৎ বায়োমেট্রিকে একবার হাজিরা দিয়েছে তাদেরও পর্যন্ত বেতন আটকে গিয়েছে, যে কারণে অনেক সাফাই কর্মী তারা কাজে আসা বন্ধ করে দিয়েছে অথবা তারা কাজে এলেও কোনো ওয়ার্ডে সাফাইয়ের কাজ করছে না। এই সংকটের জেরে বিভিন্ন ওয়ার্ড থেকে জনপ্রতিনিধিরা কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের আধিকারিক এমনকি মেয়র পরিষদ সদস্যকে ফোন করে অভিযোগ জানিয়েছেন। এই সমস্যার জেরে সাধারণ মানুষ ভুক্তভোগী হচ্ছে। যদিও বিভাগের মেয়র পরিষদ সদস্য জানিয়েছেন সমস্যার কীভাবে সমাধান করা যায় তার ব্যবস্থা করা হচ্ছে। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর, অ্যাডহক বোনাস এবং অগ্রিম উৎসব ভাতার পরিমাণ বাড়ল। সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মী এবং সরকার অধিগৃহীত সংস্থার কর্মীরা এই ভাতা পাবেন। ঈদ এবং শারদোৎসবের আগে অ্যাডহক বোনাস দেওয়া হবে। গত বছরের তুলনায় এই বছর বোনাস এবং অগ্রিম ভাতা দুই বৃদ্ধি করা হয়েছে, বিজ্ঞপ্তিতে জানিয়েছে অর্থ দপ্তর। 2025 সালে অ্যাডহক বোনাস ছিল 6,800 টাকা, এবছর বৃদ্ধি পেয়েছে 600 টাকা। বেতনের ঊর্ধ্বসীমা ছিল 44,000 টাকা, এবারে তা বাড়িয়ে 46,000 টাকা করা হয়েছে। উৎসবের অগ্রিম ভাতা 20,000 টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে 22,000 টাকা। অগ্রিম ভাতা পাওয়ার ক্ষেত্রে বেতনের ঊর্ধ্বসীমা 52,000 টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে 54,000। 2026 সালে 31শে মার্চের মধ্যে যারা অবসর নেবেন, যাদের পেনশন 40,000 বা তার কম, তারা পাবেন 3,800 টাকা উৎসব ভাতা। গত বছর অবসরপ্রাপ্ত কর্মীরা পেয়েছিলেন 3,500 টাকা, অর্থাৎ 300 টাকা বাড়ানো হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীরাও এই সুবিধা পাবেন। ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর, রবিবাসরীয় ইডেনে ভারতের ডু অর ডাই ম্যাচ উপলক্ষে কলকাতা মেট্রোর বিশেষ পরিষেবা। রাতেও চলবে অতিরিক্ত মেট্রো। খেলা দেখে যাতে বাড়ি ফিরতে সমস্যায় না পড়তে হয় তারই ব্যবস্থা করলো কলকাতা মেট্রো রেল। ওই দিনে ম্যাচের পর ব্লু লাইনে মিলবে মেট্রো। এসপ্ল্যানেড থেকে শেষ মেট্রো রাত 11:15 ছেড়ে যাবে দক্ষিণেশ্বর। একই সময় অন্য মেট্রোটি এসপ্ল্যানেড থেকে যাত্রীদের পৌঁছে দেবে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত। এসপ্ল্যানেড স্টেশনের টিকিট কাউন্টারও খোলা থাকবে এই সময়। এমনিতে ইডেনের IPL এর ম্যাচ থাকলে এই সমস্ত দিন অতিরিক্ত মেট্রোর পরিষেবা পাওয়া যায়। এবারে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ হাই ভোল্টেজ ম্যাচের দিনেও মিলবে এই পরিষেবা।